বুকের বাঁ পাশটা ভীষণ অস্থির উচাটন। এসে নিম্ন তাপমাত্রায় খুব শীত লাগছে। দেহের উপর হিম বাতাস বয়ে যাচ্ছে, অনবরত ঢোক গিলছে, কিন্তু লাভ হচ্ছে না। গলাটা বারবার শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। একটু আগে যে কাণ্ডটা করেছে সেটা একদম ভালো করেনি। আবারও সে পুরনো দিনের মতো বোকামি করে ফেলেছে। কে বলবে তে এখন বুদ্ধিমতী হয়েছে? কাজটা তাকে বোকার পর্যায়ে ফেলে দিয়েছে। এখন তার দিকে যেই চোখ দুটো এখন আটকে আছে সেটা এতই ধারালো, এতই তীক্ষ্ণ, ওই দৃষ্টি যেন বুক ফালি ফালি করে দেওয়ার ক্ষমতা রাখে। এরফর করতে একটু দেরি করবে না সে। শরীরটা কি পরিমাণ দুর্বল তার, তবুও চাহনির মধ্যে কি মারাত্মক তেজ। কপালের বাঁ দিকটা খুব জখম, সেলাই পড়েছে 4টা। ক্ষতের জন্য পুরো মাথা ব্যান্ডেজে ঢাকা, কিন্তু চোখের দিকে তাকালে এমন দাপুটে কিছুর অনুভব হয় তাকে দুর্বল, আহত, সার্ভাইভাল কোনো পেশেন্ট ভাবা মস্ত বড় ভুল। খাবার মতো প্রশস্ত বাঁ হাতের উল্টো পিঠে সেলাইনের সূচ ঢোকানো, কিন্তু হাতের দিকে তাকালে মনে হয় যেন কিছু হয়নি, পুরোপুরি সুস্থ। তে চুপ করে বেডের কাছে গিয়ে স্বল্প জায়গাটুকুতে বসলো। জুতো জোড়া খুলে সাদা চাদরটা নিচে পা জোড়া তলিয়ে দিল। এখনো বুকটা কাঁপছে, ভয়টা চোখের মতো কামড়ে ধরে চোখে। আর চোখে একবার দেখার চেষ্টা করলো তে, কিন্তু ভয় ও লজ্জার কারণে নতশির হয়ে চোখ ফিরিয়ে নিল। ব্যাপারটা রাগত ব্যক্তির দৃষ্টি এড়ালো না। সে দেখেছে, সে নীরবে নীরবে সবটাই দেখে যাচ্ছে। ওই কথাটা শোনার পর একদম খামোশ হয়ে গেছে সে। সামান্যতম শব্দ করেনি জাংকুক। তে তাকে মুখের উপরে বলে দিয়েছে, এটা আপনার কোয়ার্টার না, এটা কেবিন। এখানে লক করে ঘুমানো যাবে না। আগে সুস্থ হন, ঠিক হন, তারপর ঘুমাবেন। আপনি নর্মাল হন। আপনি তো এখন অসুস্থ, কথাটা বুঝেছেন? ব্যাস, এটুকুই ছিল কথা। কিন্তু কথাটা যে হিতের বিপরীতে যাবে তে আন্দাজ করতে পারেনি। এখন চরম ভয় কাজ করছে। কথাটার নিচে অদ্ভুত কিছু যুক্তি পেয়ে জাংকুক প্রচণ্ড ক্ষেপে গেছে। তে এটাও জানতো চূড়ান্ত পর্যায়ে রাখলে সামাল দিতে চুপ হয়ে গেছে সে। তার সামাল দেওয়ার রাগটা ঠিক জলের মতো বলা চলে। জল যেমন দেখা যায় না, শুধু বোঝা যায়, তার অবস্থাও এইরকম। জাংকুক যে ইনজুরি এই জন্য কুৎসিত হয়ে গেছে, তাকে কি ভয়াবহ কোনো প্রাণীর মতো দেখাচ্ছে? কি কারণে এটা বলল তে কি জানে না তার একটা অর্ডারে সবকিছু ফাঁকা হতে বাধ্য? চাইলে এক্ষুনি পুরো ফ্লোর কবজা করার ক্ষমতা রাখে সে। জাংকুক গম্ভীর মেজাজে প্রশ্ন করলো দেখে, কণ্ঠে দুর্বলতা থাকলেও যথাসম্ভব কাট সুরে বলল, জানতে অ্যাক্সিডেন্টে আমার ফেসটা যদি নষ্ট হতো, আমার সাথে সংসারটা তুমি করতে না? 3টা বছর আগে যেভাবে নিষ্ঠুরতার পরিচয় দিয়ে ফেলে গিয়েছিলে, ওরকম কিছু ঘটাতে নাকি? আবার সব কিছু ছুঁড়ে ফেলে পালিয়ে যেতে? জবাব দাও, চুপ করে থাকবে না। যদি চুপ থাকার ইচ্ছে হয় এক্ষুনি কেবিন থেকে বেরিয়ে যাবে। দারুণ অবাক হয়ে চেষ্টা করালো তে। এগুলো কেমন প্রশ্ন, কেমন কথা? রাগের বহিঃপ্রকাশ দেখিয়ে সীমা পেরিয়ে যাচ্ছে সে। তে দুটো ভুরু এক করে আশ্চর্য হয়ে তাকালো। সম্পূর্ণ কথাকে খারিজ করে অবাকের সুরে বলল, সংসার করবো না মানে? আপনি কি যাতা বলছেন? পুরনো কথা এই মুহূর্তে টানছেন কেন? জাংকুক কি নিয়ে ভয় পাচ্ছে স্পষ্ট বলেনি সে। রাগটা কতদূর চড়েছে সেটাও বুঝতে দেয়নি ওকে। তার ধারণা এই অবস্থায় তাকে কুৎসিত কিছু দেখাচ্ছে, এমনই কুৎসিত যেটা কাটা ছেঁড়া কোনো হিংস্র পশুর মতো, অথবা মিশরী সভ্যতার ন্যায় কাপড়ে মোড়া ভয়ানক মমির মতো। এমন উদ্ঘটে ধারণা কোত্থেকে আসলো তা অজানা, কিন্তু অসুস্থতার সময় বিক্ষিপ্ত চেতনা সবকিছু টালমাটাল করতে সক্ষম। কোনটা সঠিক কোনটা ভুল সেটাই একজন মানুষ ধরতে বুঝতে পারে না। মুখটা আয়নায় দেখেনি সে, তাই অদ্ভুত কিছু ধারণা তার মস্তিষ্কের ভিতরে বাজেভাবে ঘুরছে। তে তখনও অবাক চোখে তাকিয়ে আছে। 3 বছর আগে অবশ্য সে পাপ করেছে, যার খেসরত প্রতিটা সেকেন্ডে দিচ্ছে। মোল্লা বাড়ির 4 দেওয়ালের ঘরটুকুই জানে তে কতটা ভাঙচুর অবস্থায় ছিল। কিছুক্ষণ আগে যে কথাগুলো মানুষটাকে বলেছে সেটা ভুলবশত বলেছে, ইচ্ছে করে বলেনি। যেভাবে বলার দরকার ছিল ওভাবে বোঝাতে পারেনি। ডক্টর এসে যদি
দরজায় ঠকঠক করে বসতো, তখন কেমন অবস্থায় পড়তে হতো। নার্স, ডাক্তার আড়ালে আবডালে তাদের নিয়ে হাসাহাসি করতো। ব্যাপারটা একদিকে যেমন লজ্জাকর অবস্থা হতো, তেমনি বিব্রতকর দশা। তে চুপ করে খালি জাঙ্কুকের পাশটায় শুয়ে পড়ল। মানুষটাকে আর চটানো যাবে না, তাকে শান্ত করা প্রয়োজন। বালিশে মাথা রেখে রাগত মানুষটার দিকে ফিরল। ততক্ষণে জাঙ্কুক বাঁ দিকে মুখ ঘুরে ফেলেছে। তার চৌকস দৃষ্টি জোড়া পূর্বের জানালায় আটকে আছে। তে নিঃসংকোচে তার মুখটা ধরে নিজের কাছে ফেরালো। খোঁচা খোঁচা সূচের মতো গালটা আঙুলে ছুঁয়ে হালকা গলায় বলল, রাগ করেছেন কেন? আপনাকে ছেড়ে যাব ভাবছেন? যাব না তো। জীবনের এই পর্যায়ে এসে ছেড়ে যাওয়ার প্রশ্ন ওঠে? আপনার মুখ যদি নষ্ট হতো, আমি মুখ দিয়ে কী করবো ভাবছেন? ভয় পালাবো? আচ্ছা, যদি ধরি আজ আমার ক্যান্সার ধরা পড়লো, আমার মতো আমিও কিছুদিনের ভিতরে চলে যাব, তখন কি আপনি আমাকে ছুঁড়ে ফেলে দিতেন? জাঙ্কুক চড়া মেজাজে বলল, প্রশ্ন আসে না। বিয়ের পর যদি রোগ ধরা পড়তো, আমি ভেবেই নিতাম আমার পাপের বোঝা তোমার উপর দিয়ে যাচ্ছে। এখানে তো ছুঁড়ে ফেলে পালিয়ে যাওয়ার প্রশ্ন আসে না। বিয়ে করেছি মানে তুমি আমার সব, এর বাইরে কোনো সত্যই আমি মানতে রাজি নই। সমাজের রীতিনীতি জাহান্নামে যাক। আজ হাসবে, কাল তালি দেবে। এদের কথায় আমি বাঁচা ছেড়ে দেব? তুমি যে ডাক্তারের চিন্তায় অতগুলো কথা বলেছ, এটা দেখে অবাক হচ্ছি। কেন ওদের বার্তা দেওয়া লাগবে? মানুষ কি ভাবছে তা নিয়ে আমি কেন ভাববো? কি দরকার? তে আরেকটু কাছে গেল। রাগটা এখনো পড়েনি। অন্যভাবে বললে নাকের ডগায় রেখেছে রাগটা। মুখটা কাছাকাছি নিয়ে গিয়ে তে গা ঘেঁষে শুলো। সেভ না করা গালটা ধরে মৃদু গলায় বলল, বুঝতে পেরেছি তো, আর করব না। এবার রাগটা কমান। মাথায় প্রচণ্ড ব্যথা করবে, সহ্য করতে পারবেন না। আপনি যে বলতে বলতে কত কিছু বলে ফেলেছেন জানেন? তাহলে ধরে নিন আমারও পাপের খেসরত আপনার উপরে দিয়ে যাচ্ছে। যখন আমরা দুঃখ পাওয়া ভুলে যাই, তখন নিয়তি আমাদের প্রিয়জনকে দুঃখ দিতে আসে, যাতে তাদের কষ্ট দেখে আমরা দুঃখ পাই, তাদের যন্ত্রণায় হাহাকার করে উঠি। আমরা কোনোদিনও বুঝতে পারি না আমাদের ভুলের জন্য তারা কেন কষ্ট পাচ্ছে। কথাগুলোকে বলেছে জানেন? আপনার এই বুকটার মধ্যে থাকা খুব কাছের কেউ বলেছে। মনে করুন। তে বুকের বাঁ দিকটায় হাত রাখলো। সন্তর্পণের জায়গাটা বুলিয়ে দিয়ে যাচ্ছে সে। প্রশ্নটা ছুঁড়ে নির্মল চোখে তাকালো জাঙ্কুকের দিকে। কিছুক্ষণ নীরব থেকে ম্লান সুরে জাঙ্কুক বলল, বাবা বলেছে। তে কথাটা চুপচাপ শুনল। বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে সবটুকু দূরত্ব ঘুচিয়ে দিল। বালিশ থেকে ব্যান্ডেজে মোড়া মাথাটা আস্তে করে তুলল। জাঙ্কুক সবটা অনুভব করছে, কিন্তু বাধা দিচ্ছে না সে। তারও উৎকণ্ঠিত প্রাণটা আসন্ন আদরটুকুর জন্য ব্যাকুল হয়ে আছে। কখন তে তাকে কোমর সোজায় জড়িয়ে ধরবে, ছোট্ট ছোট্ট চুমুতে আদর করবে, চুপ করে তার অধর দুটোই সিক্ত ছোঁয়ায় রাঙিয়ে দেবে। কথাগুলো ভাবতে ভাবতেই জাঙ্কুক ওর দিকে সম্পূর্ণ ঘুরে গেল। তে আর দেরি না করে অসভ্যটাকে উষ্ণ কুটিতে বুকের মধ্যে জড়িয়ে ধরল। মাথায় একটু ব্যথা পেতে দিল না, চাদরটা টেনে দিল সে। আদুরে কায়দায় আবদ্ধ করে তাকে কঠিনভাবে আগলে রেখেছে। চোখ বন্ধ করে ক্ষণটুকু রন্ধে রন্ধে অনুভব করেছে তে। এভাবে বুকটার মাঝে জড়িয়ে রাখার আনন্দে অন্তরটা শীতল হয়ে যাচ্ছে। আর কখনো একা ছাড়বে না তে, আর কোনোদিনও দুঃখ পেতে দেবে না। সেদিন রাতে যখন জাফর উদ্দিনের ছবিটা ছিনল, সেদিন আরও একটা খাম তে পেয়েছিল। জাঙ্কুক সেটা সবার থেকে আড়াল করে রেখেছিল, কখনো দেখতে দেয়নি কাউকে। খামের ভিতরে 4 পৃষ্ঠার চিঠি ছিল। চিঠিটা লিখেছে সে। চিঠিটা লিখতে যে কতটা যন্ত্রণা হয়েছে তার প্রমাণ ছিল শুকিয়ে যাওয়া ফোঁটাগুলো। টুপটুপ করে ঝরে পড়া অশ্রুগুলো আজও চিঠির পাতায় শিলমোহর রেখেছে। ভাই জিহো, রাত এখন 3টা বাজে। আমি ঘুমাতে পারিনি। পরলোকে চলে গেলি ভাই, আর জীবনেও তুই দেখা দিবি না। সবসময় শুনে এলাম ছেলের কাঁধে বাবার লাশ থাকে, বুকের ভিতর দুঃখ নিয়ে খাটিয়া ধরে। আমার বেলায় সবটাই উল্টো হয়ে গেল। নিজের ভাই, আমার সন্তানের মতো মানুষটাকে কাঁধে নিলাম,
আমার অন্তরটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। এই দুনিয়ার কোনো কিছু আমার সহ্য হচ্ছিল না। মনে হচ্ছিল আমার সব চলে গেছে, আমি একেবারে নাই হয়ে গেছি। আমার কাঁধের উপর তোর খাটিয়া ছিল জিহো। আমি ভাবতেই পারিনি ভাই, তোকে 3.5 হাত মাটির নিচে কিভাবে রেখে এলাম। ওই অন্ধকারে তুই কিভাবে আছিস, একা অন্ধকার মাটির নিচে কিভাবে? হঠাৎ নড়ে উঠল জাঙ্কুক, সাথে সাথে স্তম্ভিত ফিরে পেলতে চিঠির কথাগুলো আনমনে মুছে গেল। পুরনো ভাবনা থেকে ফিরতেই তাড়াতাড়ি চোখ মুছতে লাগলো। জাঙ্কুক সূক্ষ্মভাবে নাক টানার শব্দটা শুনতে পেয়েছে। দেখি তবে কাঁদছে, কাঁদার তো কথা না। কিছুটা উদ্বিগ্ন হয়ে আস্তে করে বলল, তোমার কি ঠান্ডা লেগেছে? প্রশ্ন শুনে তে মুখ নিচু করলো। চোখ দুটো মুছে ফেলেছে সে, অশ্রুর শেষ চিহ্নটুকু মুছে ফেলেছে। প্রত্যুত্তরে তে কোমল সুরে বলল, না করেনি, এমনি নাক টানছি। জাঙ্কুক ভাবলো মিথ্যা বলছো, সত্যি বোধহয় ঠান্ডা লেগেছে। কাঁপতে থাকা হাতটা নাড়িয়ে কোনো মতে ওর পিঠের চাদরটা ঢেকে দিল। দুর্বল হাতটা সারা পিঠময় ছুঁয়ে ছুঁয়ে বলল, ঘুমাও লক্ষ্মী, এক্সামের জন্য গত রাতে ঘুমাওনি আমি জানি। চিন্তাগুলো আমার কাছে রেখে এবার একটু ঘুম দাও। আমি ডিসচার্জ পেলে সব কিছু গুছিয়ে দেব, টেনশন করো না, আমি আছি তো। আমার কাছে সবটা রেখে দাও। তে হাসলো, বিহবল নয়নে তাকিয়ে থাকতে থাকতে ঘুমো ঘুমো মুখটার প্রতি একটু মায়া কাজ করলো। একটু ছুঁয়ে দিলে কেমন হয়? খুব রাগ করবে? ঠোঁট নামিয়ে ছোট ছোট চুমুতে পুরো মুখটা ছুঁয়ে দিল তে। দু চোখের পাতায় সবটুকু ব্যাকুলতা দিয়ে আদর করলো সে। আবারও উষ্ণ ডোরে মিলিয়ে নিল একমাত্র মানুষটাকে। হঠাৎ মৃদু স্বরে আস্তে আস্তে জাঙ্কুক বলল, আমাকে একটু ভালোবাসোতে। চোখ মেলে হাতটা শিথিল করলো তে। আবারও আহত মুখটার পানে তাকালো। ঠোঁট জোড়া খুব বেশি শুকিয়ে গেছে, কপালটাও ব্যান্ডেজে ঢাকা। আজ অবধি যেটা দেখতে পায়নি তে, সেটা সচক্ষে দেখতে পেয়ে মিটিমিটি হাসলো। ঠোঁটের উপর ছোট ছোট দাড়িগুলো দেখা যাচ্ছে। দুই গাল জুড়ে ক্ষুদ্রাকার দাড়িগুলো হয়েছে। সবসময় তো ক্লিন সেভেই দেখতে পায়, আজ এই প্রথম যেন অন্যরকম মায়া মায়া দেখাচ্ছে। সেই যে প্রথম দিনকার কথা। উপর থেকে এক ঝলক কজন অতিথির আগমন দেখলো। তাদের মধ্যে সবচেয়ে ফর্মাল গেটআপে থাকা কালো শার্ট প্যান্ট পরা পুরুষটা, যার পুরো বেশভূষায় ছিল অন্যরকম এক আধিপত্য। আজ তার মুখটা নিজের বুকের মধ্যে রেখে তে অবাক হলো। বিশ্বাসই হচ্ছে না, কতগুলো দিন কেটে গেছে, কত প্রহর, কত বেলা, কত অসময়ের মুহূর্ত দুজন একসাথে এক ছাদের নিচে কাটিয়েছে। আজ তাকে ছাড়া তে কোনো কিছু ভাবতে পারছে না। অথচ বিয়ের প্রথম দিনগুলোতে কত দূরে দূরে না থাকতো। তে তখন বোকাই ছিল বটে, নতুবা এমন পুরুষের সান্নিধ্য কিভাবে ঠুকরে দিয়েছে। তে এসব ভাবতে ভাবতে কখন যে অশ্রুসিক্ত হয়ে গেছে, নিজের আবেশীভূত সত্তার কাছে টের পায়নি সে। পুরনো দিনের স্মৃতিগুলো ভাবলে মনটা আর্দ্র হয়ে যায়। তে তন্দ্রাচ্ছন্ন মুখের দিকে সম্পূর্ণ ঝুঁকে গেল। তার শুষ্ক ঠোঁট দুটো আদুরে মায়ায় নিজের ওষ্ঠ ধরে গুঁজে নিল। চোখ বন্ধ করে আপ্রাণ আসলে সে চুমু খেলো তে, সিক্ত করল শুষ্ক ঠোঁট জোড়া। 2 ঘন্টা শেষ হতে আরো কিছু সময় বাকি। দেখতে দেখতে 2 ঘন্টা পার হলেও কেউ বিরক্ত করলো না ওদের। দরজায় টুকটাক জাতীয় কোনো শব্দই হলো না। সবাই কেবিনের বাইরে হাস্য মুখে বসে আছে, নিজেদের খুশ গল্পে বুত। নিত্য দিনকার হাসি হাসি আনন্দগুলো সবার সাথে ভাগাভাগি করে যাচ্ছে সবাই। সঙ্গে চলছে টুকটাক আমোদ। সবার চিন্তা চেতনা এটুকুই হুঁশ অবশ্যই ছিল, সময়টা এবার তাদের হোক, একটু থাক তাদের মতো। আজকের পার্টটা অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু নেক্সট পার্টের মধ্যেই গল্পটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। নেক্সট পার্টটা আশা করি এর থেকে বড় হবে। সো গল্পটা ভালো লাগলে আর আমার ডাবিং করা তোমাদের পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের গল্পটা এই পর্যন্ত কেমন লাগলো। গল্পের মধ্যে সবচেয়ে প্রিয় চরিত্র তোমাদের কোনটা লেগেছে সেটাও জানিও।
নেক্সট ডে দিওয়ানা স্টোরিটা কমপ্লিট করে দেব। আর জানিও তোমরা কী ধরনের গল্প পছন্দ করো। চেষ্টা করব নেক্সট ডে তোমাদের পছন্দের কথা মাথায় রেখে স্টোরি মেক করা।